এই বলে আমিনা তৃপ্তির পায়ের জুতো খুলে দিল। এরপর তৃপ্তির ব্যাগগুলোর মধ্যে থেকে নীল রঙের একটা থ্রি পিস জামা বের করে আগের ড্রেসগুলো খুলে নতুন ড্রেস পরিয়ে দিল। তৃপ্তিকে ঠিক করে শুইয়ে দিয়ে তার ব্যাগগুলো থেকে সব জামা কাপড় বের করে কাবাটে রাখলো। মানে ইত্যাদি যত কাজ আছে সব সেরে তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসলো আমিনা। দরজার সামনে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে তৃপ্তি। নিদ্র সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাতে ফোন নিয়ে তৃপ্তির রুমের সামনে আসলো। অতঃপর রুমের দরজা খুলে ভেতরে গেল। দরজা খোলার আওয়াজ শুনে হাঁটু থেকে মাথা তুলে দরজার দিকে তাকালো তৃপ্তি। নিদ্রকে দেখে বসা থেকে উঠে ঝাঁপিয়ে পড়লো নিদ্রর বুকে। নিদ্র তৃপ্তিকে এভাবে কাঁদতে দেখে অবাক হলো। কি হয়েছে তৃপ্তি? তৃপ্তি কাঁদতে কাঁদতে আরও একটু শক্ত করে নিদ্রকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? আমি এখানে কিছু চিনি না জানি। আমি কিডন্যাপ হয়ে যাইনি তো? কিডন্যাপাররা কিন্তু ভালো না। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকবো না। নিদ্র তৃপ্তির মাথার পেছনে এক হাত রেখে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তৃপ্তির মুখে কিডন্যাপারের কথা শুনে নিদ্রর বুক দূর দূর করে উঠল। সে তার ছোটোবেলার সাথীদের হারিয়েছে, কিন্তু তৃপ্তিকে সে কোনো মূল্যেই হারাতে চায় না। তৃপ্তি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। নিদ্র তৃপ্তির মাথায় আলতো করে একটা চুমু খেয়ে বলল, ধুর বোকা, তুই কিডন্যাপ হবি কেন? তোকে কিডন্যাপ করার সাহস এখানে কারণ নেই। তুই তো নিচের রুমে আছিস, গাড়িতে ঘুমিয়ে পড়েছিলি, তাই তোকে কোলে তুলে রুমে নিয়ে আসলাম। তৃপ্তি নিদ্রর বুক থেকে মাথা তুলে নিদ্রর মুখের দিকে তাকালো। নিদ্র তার ডান হাত দিয়ে তৃপ্তির চোখের পানি মুছে দিল। এরপর তৃপ্তির কপালে একটা চুমু খেয়ে আবারও নিজের বুকের সাথে জড়িয়ে নিল। আমরা বাড়িতে আসলাম কখন? দুপুর মনে হয় 2টা বা 2:30 বাজবে তখন। ও, রুমটা পছন্দ হয়নি তোর? পছন্দ তো হয়েছে, কিন্তু এত বড় রুমে আমি একা থাকতে পারবো না। কেন? আমার ভয় করে। ভয় কিসের? এখানে কেউ আসতে পারবে না। তোদের বাসার থেকে এখানকার রুমগুলো একটু বড়, কিন্তু কোনো প্রবলেম হবে না। তুই নিশ্চিন্তে থাকতে পারিস। কিন্তু আমার ব্যাগগুলো কই? দেখছি না যে। আর আমার জামা কাপড় চেঞ্জ করে দিল কে? তোর ব্যাগগুলো মনে হয় মম আলমারিতে গুছিয়ে রেখেছে, আর তোর জামা কাপড় মমই চেঞ্জ করে দিয়েছে। ও, আমি তো বড় আম্মুর সাথে দেখাই করতে পারলাম না। কাপড় চেঞ্জ করে দেওয়ার কি আছে? আমাকে ডেকে দিলেই তো হতো। এই যে কিউটি, আপনি যে ঘুমিয়ে পড়েছিলেন তার আগে বলেছিলেন আপনার শরীরটা কেমন যেন খারাপ লাগছে, তাই আপনাকে ঘুম থেকে ডাকা হয়নি, বুঝছেন? ভাইয়া, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আর তোমাকে না বলেছি আমাকে কিউট বলে ডাকবে না? আমি তো আপনাকে কিউটি বলেই ডাকবো, মাই কিউটি। এই বলেই নিদ্র তৃপ্তিকে নিচ থেকে ছাড়িয়ে নিল। আচ্ছা ভাইয়া, এই রুমটা এত ঠান্ডা কেন? এসি চলছে যে তাই। এসি মানে? এদিকে আয়, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। এই বলে নিদ্র তৃপ্তির হাত ধরে বেডের কাছে নিয়ে আসলো। বেডের একপাশে এসি রিমোটটা রাখা ছিল। নিদ্র সেটা হাতে নিয়ে তৃপ্তির দিকে বাড়িয়ে বলল, এই যে এটা দেখছিস, এটা এসির রিমোট। এই বাটনটা দিয়ে অফ করে, আর এই বাটনটা দিয়ে চালু করে। এটা দিয়ে বাড়ায়, আর এটা দিয়ে কমায়। রিমোটের বাটনগুলো দেখিয়ে বলল নিদ্র। ও, বুঝলাম। আচ্ছা, দরজা খুলে কি করে? কি, তুই দরজা খুলতে পারিস না? না, তাই তো আরও ভয় পেয়ে কান্না করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম কেউ আমাকে কিডন্যাপ করে এই রুমে আটকে রেখে গেছে। আচ্ছা এদিকে আয়, আমি তোকে সব বুঝিয়ে দিচ্ছি। এরপর নিদ্র তৃপ্তিকে একে একে রুমে থাকা সব কিছু কীভাবে কী করতে হয় সব বুঝিয়ে দিল। রুমের দরজা থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত সব কিছুই বুঝিয়ে দিল। ও, বুঝলাম। আচ্ছা, তুমি এখন যাও, আমি ফ্রেশ হয়ে নামাজ পড়বো। আজ তো নামাজ পড়াই হয়নি। ঠিক আছে, নামাজ পড়ে নিচে চলে যাস। তোর বড় আম্মু হয়তো নিচে বসে আছেন। আচ্ছা। নিচে যেতে পারবি তো? নিচে? রুম থেকে বেরিয়ে বাম থেকে সোজা চলে যাবে, গিয়ে দেখবি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামবি, উপর উঠবি না, ওকে? ঠিক আছে। নিদ্র রুম থেকে বেরিয়ে এলো। তৃপ্তি ওয়াশরুমে গিয়ে উজু করে বেরিয়ে আসলো। অতঃপর নামাজে বসে পড়ল সে। নিদ্র নিচে এসে দেখলো আমেনা সবে মাত্র নামাজ ছেড়ে উঠে সোফায় বসেছেন। নিদ্র আমেনার কাছে গিয়ে দাঁড়ালো। মম, তৃপ্তি ঘুম থেকে উঠে গেছে, এখন নামাজ পড়ছে। কিছুক্ষণ পর নিচে আসবে, কিছু খাইয়ে দিও, ও আবার খালি পেটে থাকতে পারে না। সে না হয় দেব, কিন্তু তুই কিছু খাবি না? না, এখনো কিছু খাবো না, বাইরে থেকে কিছু খেয়ে নেব। বাহির থেকে খাবি মানে? এখন কি কোথাও যাচ্ছিস নাকি? হুম। কোথায় যাচ্ছিস? কোথায় যাব? ক্লাবে যাব। শোন, আমি বলি এখন
আমিনার কিছু বলার আগে নিদ্র তার সামনে থেকে চলে গেল। এরপর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাইক নিয়ে ক্লাবে চলে আসলো নিদ্র। ক্লাবে এসে দেখলো জ্যাক, রাহুল, সাব্বির, রাশেদ ক্রাম খেলছে আর সুজন দাঁড়িয়ে তাদের খেলা দেখছে। নিদ্র আস্তে করে গিয়ে সুজনের পাশে দাঁড়িয়ে তাদের খেলা দেখতে লাগলো। বাহ, ভালোই তো আড্ডা জমিয়েছিস তোরা। তো শুনি, এই ক্রামটা এখানে আনলো কে? নিদ্রর কথা শুনে নিদ্রর দিকে তাকালো সবাই। নিজেদের অজান্তে শুকনো ঢোক গিল পাঁচজনে। সাব্বির কাঁপা গলায় বলল, তুই কখন এলি? নিদ্র দুই হাত উঁচু করে সাপের মতো মুড়ামুড়ি দিয়ে বলল, আগে বল, এই ক্রাম ক্লাবে আনলো কে? দেখ ভাই, এই পর্যন্ত 3টা ক্লাব ভাঙছিস তুই। তুই খেলতে পারিস না বলে আমাদেরও খেলতে দিবি না? হয় নিদ্র, এটা কিন্তু ঠিক না। তুই খেলতে পারিস না বলে আমাদেরও খেলতে দিবি না? জ্যাক, আমি কিছু জানি না। সাব্বির, রাহুল, সুজন, রাশেদ চারজনের জেকের দিকে চোখ বড় বড় করে তাকালো। হয় ভাই, আমি জানি কে কি জানে আর কে কি জানে না। দেখ নিদ্র, আমি এখন ভালো হয়ে গেছি। ওরা জোর করেছিল তাই একটু ওদের সাথে খেলতে লাগলাম। জেকের কথা শুনে নিদ্র ছাড়া বাকি চারজনই খেপে গেল। জেকের উপর হামলা করলো চারজনে। আসলে ক্রাম আনার প্ল্যান ছিল জেকের। নিজের টাকায় কিনে এনেছে ক্র্যামবোর্ড, অথচ নিজেই অস্বীকার করছে। আরে তোরা থাম, বাচ্চাটা মরে যাবে তো। নিদ্র বাঁচা ভাই, মনে খেলাম এই শালারা মানে মাইরা ফেলাইলো। নিদ্র তাড়াতাড়ি জেকের এক হাত ধরে টান দিয়ে ওদের চারজনের মধ্যে থেকে বের করে নিয়ে আসলো। আরে থাম, কি করছিস তোরা? বন্ধু মানুষটা একটু মিথ্যেই বললো। মিত্র, তুই জানিস না, এই শালাই বলছে ক্রাম এনার কথা। জ্যাক, বড় ভাই, ক্রামবোর্ডটা কি ভাঙবো? না ভাই, 5,000 টাকা জলে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা এখানে থাকতে পারে, তবে একটা শর্তে। কি বড় ভাই? কাজের সময় কোনো রকম খেলা চলবে না, তাহলে কিন্তু। আর বলতে হবে না, তোর সত্ত্বে আমরা শুয়ে আছি। তাহলে এখন এটা তুলে রাখ। কেন? যেটা বলছিস সেটা কর। সুজন আর রাশেদ মিলে ক্র্যামবোর্ড খুলে একপাশে রেখে দিল। এবার বল, হঠাৎ চলে এলি যে? কিছুদিন তো থেকে আসতে পারতি। ভালো লাগছিল না। সরি নিদ্র, আমি আসলে বুঝতে পারিনি মেয়েটার হাতের বাঁধন খুলে দেওয়ার পর এমন করবে। আরে তুই সরি বলছিস কেন? আমি তো তোকে বললাম ওর হাতের বাঁধন খুলে দেওয়ার কথা। দেখ মিত্র, আমরা সব শুনছি জেকের থেকে। জেসিকা মানে তোর ফ্রেন্ড যে পথে। আরে বাদ দে না, যেটা হয়ে গেছে সেটা আবার টেনে তুলছিস কেন? নিদ্র, তুই এসব ভুলে যা, তাহলে দেখবি ভালো থাকতে পারবি, না হলে কষ্ট পাবি অনেক। রাহুল ঠিক বলেছে, আর এই বিষয় নিয়ে কেউ কোনোদিন আর কথা তুলবে না। আচ্ছা নিদ্র, এখন কোনো কাজ আছে কিনা সেটা বল। কাম তুলতে বললি কেন? আমি ওখানে গিয়ে একটা জিনিস বুঝে আসছি। কি জিনিস বুঝলে ওখানে গিয়ে? আপনাদের নেতাদের কল করে এখানে আসতে বল। আমাদের নেতা মানে? আমাদের নেতা আবার কে? আরে ব্যাটা, কলেজের ভার্সিটির যত লিডার বানিয়ে রেখেছে ওদের সব কটাকে কল করে আসতে বল। ও, কিন্তু কেন? আগে আসুক, তারপর বুঝবে। তাড়াতাড়ি কল কর। ওকে। এরপর সবাই এক একজনকে কল করে আসতে বলল। 30 মিনিটের মধ্যে সবাই এসে হাজির হলো। এই এরিয়ায় 2টো ভার্সিটি আর 3টি কলেজ আছে। সব কয়টার লিডার নিদ্র, জ্যাক, রাহুল, সাব্বির, রাশেদ আর সুজন। সাব্বির, রাশেদ, সুজন এরা দেশে থাকে কম, বিদেশে বাপের ব্যবসা আছে, তাই তারা বিদেশেই থাকে। দেশে আসে বছরে একবার। নিদ্র, রাহুল আর জেকেই সব সামলায়। অতঃপর বৈঠক বসলো। নিদ্র পাশে দাঁড়িয়ে আছে জ্যাক, রাহুল, সাব্বির, রাশেদ আর সুজন। কি ব্যাপার নিদ্র ভাইয়া, আজ হঠাৎ সবাইকে এক জায়গায় করলে আবার? কোনো কারণ আছে কি? আর আপনি না দেশের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন? বেড়াতে তো গিয়েছিলাম, কিন্তু আপনারা যা শুরু করলেন। আমরা আবার কি শুরু করলাম ভাইয়া? নিদ্র আদির দিকে একবার তাকালো। আদি মাথা নিচু করে বসে আছে। নিদ্র এবার বলা শুরু করলো। আমাদের এই সংগঠন কিসের জন্য? যাতে আমাদের কলেজ আর ভার্সিটিতে কোনো ছেলে বা কোনো মেয়ের কারোর কোনো প্রবলেম না হয়। আর কলেজের বাইরেও একই সিস্টেম, যেখানে কোনো ছেলে কোনো মেয়েকে টেস্ট করবে বা তাকে টিচিং করবে সেখানে রুখে দাঁড়াবে। কিন্তু আপনারা কি করেন সারাদিন? আপনাদের লিডার নেতা বানানো হয়েছে এজন্য যে ছেলেটা মেয়েদের টিচিং করে যাবে আর আপনারা তা চুপচাপ দেখে যাবেন। ভাইয়া, আপনি কি বলছেন আমরা কিছু বুঝতে পারছি না। আপনি তো এগুলো আমাদের আগেও বলেছেন। আমাদের ছেলেপেলেরা তো মেয়ে দেখলেই মাথা নিচু করে হাঁটে। হ্যাঁ, সেটা শুধু কলেজ আর ভার্সিটিতে, কিন্তু বাইরে কি করে? ওই মেয়েদের টিচ করছে। না ভাইয়া, আমাদের ছেলেপেলেরা এমন না। ওরা সব জায়গায় মেয়ের দেখলে সম্মান করে। আচ্ছা ঠিক আছে,
একটু ভালো করে ওদের বোঝাবে সবাই। ভাই শুধু এজন্যই ডেকেছেন আমাদের? এই জন্য ডেকেছে। দেখলাম তোমাদের এগুলো মনে আছে কিনা। কি যে বলেন না ভাই, এগুলো মনে থাকবে না কেন? আচ্ছা তাহলে এখন তোমরা সবাই চলে যাও, রাত 10টা বেজে গেছে। আর আদি তুই বস, তোর সাথে কথা আছে। সবাই চলে গেল। এখন শুধু নিদ্র, জ্যাক, রাহুল, সাব্বির, সুজন, রাশেদ আর আদি আছে। আচ্ছা তাহলে আমি যাই, তোরা বাসায় চলে যা। এত তাড়াতাড়ি চলে যাবি? তোরা তো জানিস বাবারা 10টার পর বাসায় গেলে বেতনে দেয়। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আর আদিকে রাখলে কেন? দরকার আছে, আমি যাই তাহলে। আদি চল। নিদ্র আদিকে নিয়ে বেরিয়ে আসলো ক্লাব থেকে। ভাই আমারে মাফ করে দেন, আমি বাধা দিয়েছিলাম ওদের, কিন্তু ওরা শুনেনি। তোর ভাই কোথায় হাত দিয়েছে জানিস? আমার এই কলিজায় হাত দিয়েছে। শুধু তোর দিকে তাকিয়ে সেদিন তোর ভাইকে আমি ছেড়ে দেই, ও তোর ভাই হয়ে বেঁচে গেল, নাহলে সেদিন ওর লাশ ফেলে দিতাম আমি। আদি নিদ্রর পা জড়িয়ে ধরল। ভাই আমি আপনার কাছে আমার ভাইয়ের হয়ে আবারও ক্ষমা চাচ্ছি, প্লিজ আমার ভাইকে ক্ষমা করে দিন। ও সেদিনের পর থেকে এখন অনেক ভালো হয়ে গেছে। নিদ্র আদিকে পা থেকে ছাড়িয়ে উঠিয়ে দাঁড় করালো। তোর ভাইকে আমি ক্ষমা করে দিয়েছি সেদিনই, কারণ আমি জানি তুই তোর ভাইকে ঠিক পথে নিয়ে আসবে। ভাই আমার লিডারশিপ কেড়ে নিয়েন না, না হলে। ধুর বোকা, তো লিডার সিট কেড়ে নেবে কেন? আচ্ছা বাইক নিয়ে আসছিস? না, তাহলে কি করে এলে? দৌড়ে চলে এসেছি। এখান থেকে এখানে আবার বাইক নিয়ে আসবো নাকি? ও হুম। তোকে যে জন্য দাঁড় করিয়ে রাখছে? কি জন্য ভাই? তোদের কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে রাখিস। একটা মেয়ে ভর্তি হবে তোদের কলেজে, কাল বা পরশু আমি তাকে নিয়ে যাব। মেয়েটা কে ভাই? ওই যে তোর ভাই প্রেজেন্ট করছিল সে। মেয়েটা আপনার কি হয় ভাই? বলতে পারিস তোদের ভবিষ্যৎ ভাবি। সত্যি তাই নাকি ভাই? আচ্ছা আমি যাই তাহলে, তুই সাবধানে চলে যাস। আর এই কথা এখন কাউকে বলিস না। আচ্ছা ভাই। এরপর নিদ্র বাইক নিয়ে চলে আসলো বাসায়, আর আদিও চলে গেল নিজের বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে ফরহাদ, তৃপ্তি, নিদ্র আর আমিনা। আমিনা খাবার বেরিয়ে দিচ্ছেন। তা মামনি, বাসা পছন্দ হয়েছে তোমার? বড় আব্বু খুব পছন্দ হয়েছে, কিন্তু এখন নতুন তো তাই মানিয়ে নিতে একটু প্রবলেম হচ্ছে। ও সমস্যা নেই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমার সাথে থাকবি সারাক্ষণ, দেখবি সব প্রবলেম দূর হয়ে যাবে। আমি সব শিখিয়ে দেবো তোকে। হ্যাঁ বাট সিরিয়াল দেখা শিখিও না মম। নিদ্র, আরে রাখছো কেন? যা, আজ তুই মুরগির রান পাবি না। আজ আমার মেয়েকে আমি খাওয়াবো। বাহ, আস্তে না আস্তে তোমার মেয়ে হয়ে গেল আর আমি পর হয়ে গেলাম। হ্যাঁ, ও আমার মেয়ে হয়ে গেছে। কোনো প্রবলেম আছে তোর? তুই তো সব সময় আমার বিরোধিতা করিস। মম দাও না প্লিজ, আর কোনোদিন বিরোধিতা করবো না। না, পাবি না। আজ আমার মেয়েকে আমি খাওয়াবো, তুই আর পাবি না, সর। মম প্লিজ। তৃপ্তি আর ফরহাদ বসে বসে মা ছেলের কাণ্ড দেখছে আর হাসছে। অতঃপর খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। আজ আমিনা তৃপ্তির সাথে ঘুমিয়েছেন, কারণ তৃপ্তি বলেছে তার অনেক ভয় করছে, তাই আমিনা তৃপ্তির সাথেই ঘুমোচ্ছে। তৃপ্তি আমিনাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমিনা তৃপ্তির কপালে আলতো করে একটা চুমু খেলেন। আচ্ছা বড় আম্মু, তুমি আমাকে ভালোবাসো? কেন, তোর কি মনে হয়? আব্বু আম্মু তো আমাকে ভালোবাসে, তুমি আমাকে ভালোবাসো কি না তাই বলো। ভালোবাসার মানে বুঝিস? একটু একটু। আব্বু আম্মু আমাকে আদর করে, এইটাই ভালোবাসা? শুধু আদর করে এটাই ভালোবাসা না, ভালোবাসা অনেক কিছুতে থাকে। আমিও তোকে ভালোবাসি, ঠিক আমার মেয়ের মতো। তাহলে এতদিন আমাদের বাড়িতে যাওনি কেন? তোর বড় আব্বুর অফিস আর এই বাড়ি সামলানো, অনেক ঝামেলার মাঝে আছি। না, এটা সঠিক না। তুমি যদি আমাকে তোমার মেয়ের মতো ভালোবাসতে তাহলে নিশ্চয়ই আমাদের বাড়িতে গিয়ে আমার সাথে দেখা করে আসতে। এতদিন যেতে পারিনি তো কি হয়েছে, এখন তো একেবারে নিয়ে এসেছি আমার কাছে। একেবারে মানে? আমি কি আর বাড়িতে যাব না? যাবি তো। মানে আমি বলছি তোর বাকি পড়ালেখা তো এখানে থেকেই শেষ করবি, তাই এই সময়টাতে আমার কাছে থাকবি, তা না? আচ্ছা, আর বেশি কথা না, এবার ঘুমো। ঠিক আছে। এরপর তৃপ্তি আমিনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল, আর আমিনা তৃপ্তির মাথায় হাত বুলাতে থাকলো। কিছু সময় পর তৃপ্তি ঘুমিয়ে যায়। হাত বুলাতে বুলাতে কখন যে আমিনা ঘুমিয়ে পড়েন তিনি নিজেও জানেন না।
সকাল ভোরেই আমেনা ঘুম থেকে উঠে পড়েন। এরপর শান্ত গলায় তৃপ্তিকে ডেকে তুলেন তিনি। তৃপ্তি, তৃপ্তি, ওঠ মা, নামাজ পড়বি না? আজান দিয়ে দিয়েছে। হুম, আম্মু যাও তো, আজ পড়বো না, প্লিজ ঘুমাতে দাও, প্রতিদিন ভালো লাগে না। আমেনা একটু হাসলো। এরপর তৃপ্তির কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমি তোর আম্মু নই, তোর বড় আম্মু আমি। তৃপ্তি চট করে চোখ খুলে আমেনার দিকে তাকালো। সে তো কিছু সময়ের জন্য ভুলেই গেছিল যে সে তার বাড়িতে না, বড় আব্বুর বাড়িতে আছে। আসলে বড় আম্মু প্রতিদিন আম্মু নামাজের সময় ডেকে দেয় তো, তাই এমন হয়ে গেছে। বুঝছি, আর এমনটাই হওয়া স্বাভাবিক। এক জায়গা থেকে আরেক জায়গায় আসছিস, একটু তো মানিয়ে নিতে কষ্ট হবেই। তৃপ্তি আমেনাকে জড়িয়ে ধরে বলল, বড় আম্মু তুমি খুব ভালো গো, ঠিক আমার মায়ের মতো সব কিছু করছো। আর আমি এতটাও ভালো না, বুঝলি? আমার কথা না শুনলে পিটুনি খাবি। তৃপ্তি আমেনার বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি আমাকে কোনোদিনও পিটা দিতে পারবে না, এত এত পিটার কথা বলে লাভ নেই। আমেনা একটু হাসলো। এরপর তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বললেন, হয়েছে, এবার ছাড়, নামাজের সময় পেরিয়ে যাচ্ছে, আমাকেও তো আবার নামাজ পড়তে হবে। এরপর তৃপ্তি আমেনাকে ছেড়ে দিল। আমেনা উঠে বেড থেকে নেমে তৃপ্তির রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলো। ফরহাদকে ডেকে তুলে নামাজে পাঠান তিনি। নিদ্রকে অনেকবার নামাজের কথা বলেছেন আমেনা, কিন্তু ফলশ্রুতিতে শূন্য পেলেন। যতবারই তিনি নিদ্রকে নামাজের কথা বলেছেন, ততবারই নিদ্র তাকে বিভিন্ন কথা শুনিয়ে দিয়েছে। নিজ রুমে গিয়ে উজু করে নামাজে বসে পড়েন আমেনা। তৃপ্তি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। অতঃপর নামাজে বসে পড়ল সে। আমেনা নামাজ শেষ করে কিচেনে চলে যান। ফরহাদ নামাজ পড়ে এসে আবারও ঘুমিয়ে পড়েন। তৃপ্তিও নামাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। সকাল 8টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ তলায় নামল তৃপ্তি। নিচ তলায় সোফার উপর বসে খবরের কাগজ পড়ছে ফরহাদ। তৃপ্তিকে দেখে তিনি বলেন, গুড মর্নিং মামনি। তৃপ্তি ফরহাদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, গুড মর্নিং বড় আব্বু। আহা, আজ দিনটা মনে হয় ভালো কাটবে। তৃপ্তি ফরহাদের কাছে এসে দাঁড়ালো। কিভাবে বুঝলে বড় আব্বু? এই যে সাত সকালে আমার মামনির হাসি দেখে বুঝেছি। তৃপ্তি ফিক করে হেসে দিল। কারো হাসি দেখে দিন ভালো কাটে, এটা আজ আমি প্রথম শুনলাম বড় আব্বু। তাই? আচ্ছা, আমি বড় আম্মুর কাছে যাই। ঠিক আছে। এরপর তৃপ্তি ফরহাদের কাছ থেকে আমেনার কাছে কিচেনে চলে যায়। কিচেনে দরজার কাছে গিয়ে দাঁড়ালো তৃপ্তি। ভেতরে তাকিয়ে দেখে একজন মহিলা মশলা বাটছেন, আর আমেনা সকালের নাস্তার জন্য পরোটা ভাজছে। তার পরোটা ভাজা প্রায় শেষ। তৃপ্তি আমেনার উদ্দেশ্যে বলল, কি করছো বড় আম্মু? তৃপ্তির কথা শুনে দরজার দিকে তাকালো আমেনা। দেখলো তৃপ্তি দাঁড়িয়ে আছে। আমেনা একটু হেসে বলল, পরোটা ভাজছি। ঘুম থেকে উঠলি কখন? তৃপ্তি আমেনার কাছে এসে দাঁড়ালো। এই তো সবেমাত্র পরোটা ভাজছো, কেন রুটি বানাতে পারো না? পারি তো, কিন্তু পরোটা ভাজলে সমস্যা কি? সমস্যা আছে তো। আম্মু বলে সকালে খালি পেটে তেলের জিনিস খেতে নেই, খেলে পেটে গ্যাস হয়। আমেনা তৃপ্তির বাম গাল তার ডান হাত দিয়ে টান দিয়ে বলেন, ওরে পাকনা বুড়ি, তাই বলে বুঝি তোর আম্মু? বড় আম্মু, তোমার হাতে এগুলো কি? হলুদের গুঁড়ো না? আয় হায়, আমি আমার পাকনা বুড়ির সুন্দর গালে হলুদের গুঁড়ো লাগিয়ে দিয়েছি? তাড়াতাড়ি বেসিনে গিয়ে ধুয়ে ফেল যা। তৃপ্তি কিচেনের বেসিনে গিয়ে মুখ ধুয়ে ফেলল। এরপর আমিনার কাছে এসে মুখে লেগে থাকা পানি আমিনার কাপড়ের আঁচল দিয়ে মুছে নিল। তুমি হলুদের গুঁড়ো লাগিয়েছো, তাই তোমার আঁচলে পানি মুছে নিলাম। আমিনা হেসে উঠল, সাথে কাজের মহিলাও যে মশলা বাটছিল। তা আমার পাকনি বুড়ি কি পরোটা খাবে, নাকি তার জন্য রুটি বানাবো? পরোটা যেহেতু বানিয়েই ফেলেছো, তাহলে আজ পরোটাই খাবো। কাল থেকে আর এগুলো বানাবে না। তো কি বানাবো? রুটি বানাবে, রুটি স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক আছে পাকনা বুড়ি, তাহলে আপনার জন্য রুটিন চেঞ্জ করলাম। শুধু আমার জন্য না, সবার জন্য পরোটা খাওয়া বন্ধ। ওকে বুড়ি, ওকে। এবার যা তোর নিদ্র ভাইয়াকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। তৃপ্তি কিচেন থেকে বেরিয়ে আসলো। কাজের মহিলা আমিনার উদ্দেশ্যে বলল, মাশাআল্লাহ, এই মেয়েটা কে আপা? এই তো দেখতে ভারী মিষ্টি মেয়ে। আমিনা হেসে বললেন, এ আমার দেবরের মেয়ে, আজ থেকে এখানেই থাকবে, পড়ালেখা করতে এসেছে এখানে। ও,
তুমি কাজ করো। কাজের মহিলা আবারও নিজের কাজে মন দিল। তৃপ্তি কিচেন থেকে বেরিয়ে সোজা দোতলায় নিদ্রর রুমের সামনে চলে আসলো। এরপর দরজা খুলে রুমের ভিতরে গেল সে। এখন আর তৃপ্তির দরজা খুলতে সমস্যা হয় না। নিদ্র দেখিয়ে দেওয়ার পর থেকে তৃপ্তি অনেকবার দরজা খুলেছে আর লাগিয়েছে। নিদ্রর বেডের কাছে গিয়ে দাঁড়ালো তৃপ্তি। নিদ্র অতল ঘুমে তলিয়ে আছে। বেডের পাশে ছোট একটা টেবিলের ওপর টেবিল লাইটের পাশে নিদ্রর ফোন রাখা। ফোন দেখে তৃপ্তির মুখে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে নিদ্রর পাশে বেডে শুয়ে পড়ল সে। ফোনের কল খুলে গেম ওপেন করলো তৃপ্তি। অতঃপর সব ভুলে আপন মনে গেম খেলতে লাগলো। 20 লেভেলের শেষে পর্যায়ে গিয়ে আউট হয়ে গেল তৃপ্তি। এই সময় আউট হলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে, তৃপ্তিরও ব্যতিক্রম হলো না। রাগ উঠে গেল তার। বাম হাতে ফোন রেখে ফোনের দিকে তাকিয়ে ডান হাত আর ডান পা দিয়ে বেডে ঘুষি আর লাথি দিতে লাগলো। কিন্তু তৃপ্তি তো ভুলেই গেছে যে তার পাশে শুয়ে আছে নিদ্র। হঠাৎ লাথি ঘুষি নিদ্রর শরীরে পড়ায় ধরফড়িয়ে উঠে বসলো সে। চোখ ছোট ছোট করে পাশে তাকিয়ে দেখলো তৃপ্তি ফোনের 14 গোষ্ঠী উদ্ধার করছে। নিদ্র 2 হাত দিয়ে চোখের পাতা মুছে ঘাড় কাত করে একটু ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো লেভেল 20 লগ ইন। এটা দেখে নিদ্র বুঝে গেল তৃপ্তি লেভেলে 20-এ আউট হওয়ার পর এখন আবার নতুন করে লেভেল 20-এ ঢুকছে। নিদ্র একটু হাসলো। তৃপ্তি এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। নিদ্র টান দিয়ে তৃপ্তির হাত থেকে ফোনটা নিয়ে নিল। হঠাৎ এমন হওয়ায় তৃপ্তি আরও রেগে গেল। নিদ্রকে ধাক্কা দিয়ে বেডে শুইয়ে দিয়ে নিদ্রর পেটের ওপর উঠে বসলো তৃপ্তি। ফোন দে শয়তান, লেভেল 20-এ আটক হয়ে গেছি। এমনিতেই মাথা গরম আছে, আর মাথা গরম করিস না। ব্যথা পাচ্ছি তৃপ্তি, সর। না, আগে ফোন দাও। এনে নিদ্র তার হাত থেকে তৃপ্তির হাতে ফোনটা দিয়ে দিল। এবার সর। না, সরবো না। আমার হাত থেকে ফোন নিলে কেন? এটা তার শাস্তি। এই বলে তৃপ্তি নিদ্রর পেটের ওপর বসে গেম খেলতে লাগলো। নিদ্রর কেমন যেন আনইজি ফিল হচ্ছে। কিছু একটা ভেবে তৃপ্তিকে টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল নিদ্র। আহ ভাইয়া, প্লিজ ছাড়ো, গেমে আউট হয়ে যাব। কে শুনে কার কথা? নিদ্র তৃপ্তিকে জোর করে জড়িয়ে ধরে আছে আর তৃপ্তি ছোটার চেষ্টা করে যাচ্ছে। যা, আবার আউট হয়ে গেলাম। মন খারাপ করে ফোনটা সাইডে রেখে নিদ্রর দিকে তাকালো তৃপ্তি। নিদ্র তৃপ্তির কপালে চুমু দিয়ে বলল, ভালো হয়েছে। এবার বল রুমে এলি কেন? তৃপ্তি কিছুক্ষণ ভেবে নিজের মাথায় নিজেই থাপ্পড় দিয়ে বলল, দূর চাই, বড় আম্মু তোমাকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলেছে, এর জন্য তোমার রুমে এসেছি। তো এখানে এসে এসব কি হচ্ছে? দূর ছাড়ো, ক্ষুধা লাগছে, নিচে যাব। বড় আম্মু বসে আছে হয়তো। তোকে নিদ্র আর কিছু বলার আগে তৃপ্তি নিদ্রর থেকে জোর করে ছুটে নিচে চলে গেল। নিদ্র শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। অতঃপর নাস্তা শেষ করে যে যার কাজে চলে গেল। ফরহাদ চলে গেল অফিসে, আমিনা চলে গেল কিচেনে, নিদ্র চলে গেল বাহিরে বন্ধুদের কাছে। নিদ্র তৃপ্তিরকে বলেছিল আজ কলেজে যাবে কি না ভর্তির জন্য, কিন্তু তৃপ্তি না করে দিয়েছে। আজ সে ভর্তি হতে যাবে না, কাল যাবে। অতঃপর নিদ্রর ফোন তৃপ্তির কাছেই রয়ে গেল আর নিদ্র বাহিরে বন্ধুদের কাছে চলে গেল। বিকেল 5টায় নিজ রুমে শুয়ে শুয়ে নিদ্রর ফোনে গেম খেলছে তৃপ্তি। নিদ্র নিজের রুমেই ঘুমোচ্ছিল। দুপুরে খেয়ে রুমে এসে ঘুম দিয়েছিল সে। বেকার ছেলের আর কি কাজ এখন? অনার্স কমপ্লিট করে টোটো করে ঘুরে বেড়াচ্ছে বন্ধুদের সাথে। ফরহাদ বারবার বলেছেন তার সাথে অফিসের কাজে হাত লাগাতে, কিন্তু নিদ্র তার কথায় কোনো কান দিচ্ছে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৃপ্তির রুমে আসলো নিদ্র। তৃপ্তি আপন মনে গেম খেলছিল। নিদ্র তৃপ্তির পাশে শুয়ে তৃপ্তিকে নিজের দিকে টেনে এনে জড়িয়ে ধরল। হঠাৎ নিদ্র এমনভাবে জড়িয়ে ধরায় তৃপ্তি কেঁপে উঠল। তারপর নিদ্রর দিকে তাকিয়ে বুকে ফু দিল সে। আসার সময় একটু নক করে আসতে পারো না? ভয় পেয়ে গিয়েছিলাম। নিদ্র তৃপ্তির হাত থেকে ফোন নিয়ে বলল, চল। আরে আমার গেম। চুপ, এখন গেম অফ, অনেক খেলেছিস, এখন চল। তৃপ্তি কিছুটা অবাক হয়ে বলল, কোথায় যাবো এখন? গেলেই দেখতে পারবি। এই বলে তৃপ্তিকে ছেড়ে দিয়ে বেড থেকে নেমে দাঁড়ালো নিদ্র। অতঃপর রুমের বাহিরে বেরিয়ে আসলো তৃপ্তিও। নিদ্রর পিছু পিছু বেরিয়ে আসলো। নিদ্রর হাত ধরে পায়ে পা মিলে হাঁটতে হাঁটতে তৃপ্তি নিদ্রকে বলল, এখন কোথায় যাবো ভাইয়া? চল, তারপর দেখবি। দোতলায় লিফটের কাছে গিয়ে দাঁড়াতে তৃপ্তি অবাক হয়ে বলল, এটা কি ভাইয়া? এটা লিফট। এটা দিয়ে কি করে? উফ, এত কথা বলছিস কেন? চুপচাপ দেখতে থাক। তৃপ্তি চুপ হয়ে গেল। লিফট এসে দাঁড়ালো তাদের সামনে। লিফটের দরজা খুলতেই নিদ্র আর তৃপ্তি দেখতে পেল লিফটের ভেতর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তৃপ্তি চোখ বড় বড় করে মেয়েটির দিকে তাকালো। এটা কি জিনিস আর এটার ভিতরে মেয়েটি কি করছে, এটা তৃপ্তির মাথায় আসছে না। নিদ্র তৃপ্তির হাত ধরে লিফটের ভেতর ঢুকে মেয়েটির উদ্দেশ্যে বলল, আরে সুমি,
অফিস থেকে ফিরছো নাকি? হুম। তুমি কোথায় যাচ্ছ? ছাদে? হ্যাঁ, গ্রাম থেকে ফিরলে কখন? গতকাল দুপুরে। কই, কাল দেখলাম না যে। টায়ার্ড ছিলাম, তাই কাল ছাদে যাইনি। ও। নিদ্র 5 তলার সুইচ বাটনে চাপ দিল। লিফটের দরজা বন্ধ হয়ে গেল। লিফট ঝাঁকুনি দিতে তৃপ্তি বাবাকে বলে নিদ্রকে জড়িয়ে ধরল। সুমি তৃপ্তির দিকে বড় বড় করে তাকালো। নিদ্র তৃপ্তিকে পরম যত্নে জড়িয়ে ধরল। আর তৃপ্তি চোখ মুখ বুঝে নিদ্রকে জড়িয়ে ধরে আছে। তৃপ্তি বলে উঠল, ভাইয়া প্লিজ এটা থামো, আমি এটা থেকে বেরোবো। আমার অনেক ভয় করছে। আরে বোকা, ভয় কিসের? আমি আছি না। এটা কে? নিদ্র ভাই? তৃপ্তিকে দেখিয়ে বলল সুমি। এটা আমার চাচাতো বোন তৃপ্তি, গ্রাম থেকে এসছে। এখানকার এসব জিনিসের সাথে নতুন, তাই এমন ভয় পাচ্ছে। চাচাতো বোন নাকি অন্য কিছু? আরে না, চাচাতো বোন। নিদ্র ভাই, তুমি কিন্তু এটা ঠিক করছো না। কোনটা? এই যে আমাদের ছাদে যেতে যাও না, তোমাদের বাড়ি বলে আমাদের ছাদে যেতে দিবে না, এটা কি ঠিক না? তোমাদের ছাদ এমন কি জিনিস আছে যে আমাদের ছাদে যেতে দাও না? অনেক কিছু আছে। যত কিছুই থাকুক, একবারের জন্য হলেও আমাকে ছাদে যেতে দাও প্লিজ। লিফট দাঁড়িয়ে পড়ল। তোমার ফ্লোর এসে পড়েছে, নামো। এমন করেন কেন? একবার ছাদে গেলে কি হয়? লিফট থেকে নেমে দাঁড়িয়ে বলল সুমি। লিফটের দরজা বন্ধ হয়ে গেল। লিফট আবার চলতে শুরু করলো। তৃপ্তি কোনো কিছু বলছে না, শুধু নিদ্রকে ঝুড়ি ধরে আছে। সুমির পরিবার নিদ্রদের বাড়িতে 4 তলায় ফ্ল্যাটে ভাড়া নিয়েছে। 4 তলা ফ্লোর আসতেই তাই সে নেমে গেল। লিফট থামতেই নেমে গেল নিদ্র আর তৃপ্তি 5 তলায়। অতঃপর 1 তলা সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে আসলো তারা। ছাদের দরজা তালা লাগানো। নিদ্র কাউকে ছাদে আসতে দেয় না। পকেট থেকে চাবি বের করে তালা খুলল নিদ্র। দরজা খুলতেই দমকা বাতাস এসে লাগলো তাদের গায়ে। সঙ্গে সঙ্গে চোখ বুজে নিল তৃপ্তি। চোখ বুজে কিছু ফুলের সুবাস নিতে লাগলো সে। নিদ্র তৃপ্তির ডান হাত ধরে টান দিয়ে ছাদে নিয়ে আসলো। এরপর ছাদের দরজা বন্ধ করে দিল নিদ্র আবারও। তৃপ্তি চোখ খুলতেই দেখতে পেল কত রকমের ফুল গাছ দিয়ে সাজানো এই ছাদ। ছাদের একপাশে একটা দোলনা। নিদ্র তৃপ্তির পেছনে দাঁড়িয়ে দেখছে তৃপ্তি কী করে। তৃপ্তি পেছনে ঘুরে নিদ্রর দিকে তাকিয়ে একগাল হেসে বলল, ভাইয়া এই ছাদ তোমার? এতগুলো ফুল গাছ, কি সুন্দর দেখতে। নিদ্র তৃপ্তির কাছে এসে তাকে উল্টো দিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। এখন থেকে এ ছাদ শুধু আমার একা না, তুই এখন থেকে এ ছাদের মালিক। কি? আমি? হ্যাঁ, আপনি এখন থেকে এই ছাদের দ্বিতীয় মালিক, বুঝছেন মাই কিউটি? তাহলে আমার কথা মতো সব করতে হবে কিন্তু। ওকে মাই কিউটি, বলেন কি করতে হবে? এই ফুল গাছটা এখানে না, ওখানে রাখলে সুন্দর দেখাবে আরো অনেক। ওয়েট, কোনটা কোথায় রাখলে সুন্দর হবে সেটা কাল দেখা যাবে। এখন এসব কিছু করতে পারবো না আমি। তো এখন কি করব? নিদ্র তৃপ্তির হাত ধরে টেনে দোলনায় কাছে নিয়ে আসলো। এরপর নিজে বসে তৃপ্তিকে কোলে তুলে নিল নিদ্র। আমি এখন আমার কিউটিকে নিয়ে এখানে বসে থাকবো। ওই পরন্ত অর্ধ ডুবো সূর্যটাকে দেখবো আজ। এটা কোনো কথা? আর তুমি আমার কিউটি করো কেন? হ্যাঁ, আমি কি তোমার নাকি? কিউটি, আপনি তো আমারই। তোমার মানে কিছু না, সময় হলে সব বুঝতে পারবেন। দূর। সুমি লিফট থেকে নেমে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর খাবার খেয়ে তার বান্ধবী নীলার কাছে 5 তলায় আসলো সে। নিদ্রদের বাড়িতে সুমির বান্ধবী নীলার পরিবার 5 তলায় ভাড়া নিয়েছে। সুমি 5 তলায় এসে সোজা নীলার রুমে চলে গেল। গিয়ে দেখে নীলা টিকটক ভিডিও বানাচ্ছে। সুমি কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে রুমের ভিতর আসলো। সারাদিন টিকটক ভিডিও নিয়ে পড়ে থাকিস, ওইদিকে যে তোর হিরো তোর গ্রামের বাড়ি থেকে আবার ব্যাক করেছে, সেদিকে কোনো খেয়াল আছে? সুমির কথা শুনে ভিডিও বানানো বন্ধ করে সুমির দিকে তেড়ে আসলো নীলা। কি বললি তুই বেষ্টু? আমার হিরো ব্যাক করেছে? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে ছাদে যেতে দেখলাম। গতকাল আসছে গ্রামের বাড়ি থেকে। তুই সত্যি বলছিস? ভাই, আমি সত্যি বলছি। সাথে একটা মেয়েকেও দেখলাম। জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে, আমাকে বললো মেয়েটা নাকি ওর চাচাতো বোন হয়। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, তবে আমার জন্য অন্য কিছু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে মেয়েটার অন্য কিছু, যেভাবে লিফটের মধ্যে জড়িয়ে ধরেছিল। কি? হ্যাঁ, তবে তুই ওই মেয়ের থেকে কিছুই না। ওই মেয়ের যেমন ফিগার ফিটনেস তেমন দেখতো মাশাআল্লাহ। তুই মেয়েটা একটু খাটো। যতই ফিগার ফিটনেস থাকুক, আমি তো আমার হিরোকে আমার করেই ছাড়বো। তুই দেখে নিস। আবার আরেক মেয়ে? তুই কি পাগল আরিয়ান? আরে ভাই, নিদ্রুর লাইফে অনেক মেয়ে আসবে, অনেক মেয়ে যাবে, কিন্তু নিদ্রুর কেউ কি পাত্তা দিবে না, কারণ তার শখ হচ্ছে এখন তৃপ্তি। দূর, কি বালের গল্প বলছিস তুই?
আমি কিন্তু এখন চলে যাব রানী। আমার জানো আমার জন্য ওয়েট করছে। আর আমি তোকে এখানে বসে গল্প শোনাচ্ছি আর তুই আমার গল্পকে অপমান করছিস। ভাই ভাই, সরি, তুই বল। আর কিছু কমো না আমি। ধুর, আমি আজ গেলাম, আবার কাল দেখা হবে ভাই। আরে ভাই, কোথায় যাচ্ছিস? বাকিটা তো শুনিয়ে যা। কাল আবার, আজ আর হবে না ভাই। পরের দিন রনি আরিয়ানের খোঁজে তার বাসায় গেল। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর জান্নাত এসে দরজা খুলে দিল। ভাবি, আরিয়ান বাসায় আছে? কেন, কি দরকার? না এমনি। এমনি হলে আপনি এখন যান, ও কোথাও যাবে না আজ। না মানে, জান্নাত রনির মুখের উপর দরজা বন্ধ করে দিল। অতঃপর আরিয়ানের কাছে আসলো সে। কে এসেছিল জানো? তোমার ওই খচ্চর বন্ধু রনি। কোথায় এখনো? আমি দরজা লাগিয়ে চলে এসেছি, মনে হয় এতক্ষণে চলে গিয়েছে। আরিয়ান বসা থেকে উঠে বাহিরের দিকে পা বাড়াতেই জান্নাত আরিয়ানের হাত ধরে ফেলল। খবরদার, আজ বাসা থেকে এক পা বেরোলে তোমার খবর আছে, পা ভেঙে ফেলবো একদম। আরিয়ান জান্নাতকে টান দিয়ে তার বুকের সাথে মিশিয়ে নিল। এরপর কপালে চুমু খেয়ে বলল, সারাদিন বাসায় থাকলে মানুষ খারাপ বলবে না? বলবে দেখ ছেলেটা কত বউ পাগল, সারাদিন বউরা চুলের নিচে বসে থাকে। সারাদিন কোথায়? তুমি তো বিকেলে অফিস থেকে বাসায় আসো, সারাদিন তোমাকে কোথায় পাবো? আর কে কি বললো সেদিকে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার আছে। দেখো, আমি সারাদিন বাসায় একা থাকি, ভালো লাগে না আমার। একা কোথায়, আম্মু আছে আর পাশের ফ্ল্যাটের আন্টিরা তো আছে, তাদের সাথে গিয়ে কথা বলতে পারো। ধুর, আমার ওই সব মহিলার সাথে কথা বলতে ভালো লাগে না, সারাক্ষণ শুধু সংসারে ঝামেলা লাগানোর কথা বলে। আর আম্মু তো শুধু একজন মানুষই বাবা, সারাক্ষণ শুধু তফসির আর কোরআন নিয়ে বসে থাকেন। তার সাথে কথা বলতে গেলে তিনি আমাকে কোরআন দেখিয়ে দেন। তো আম্মুর সাথে কোরআন পড়তে পারো না? কতক্ষণ পড়বো বলো? সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আম্মুর সাথে কোরআন নিয়ে বসে পড়ি, ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়ি। তারপর নাস্তা বানানো, রান্না করা, বাকি কাজ করে আবার সেই কোরআন নিয়ে। আরিয়ান জান্নাতের ঠোঁটে আঙুল রেখে বলল, হয়েছে, আমি বুঝতে পারছি, আমার যেনটার আর একা থাকতে ভালো লাগছে না। আরিয়ান জান্নাতের কানের কাছে মুখ নিয়ে বলল, তাহলে কি আমার যেন বেবি আবদার করতে লজ্জা পাচ্ছে, যা মনের ভেতরে লুকিয়ে রেখেছে? আরিয়ানের কথা শুনে জান্নাত আরিয়ানের বুকে টি শার্টের মধ্যে মুখ লুকালো। আরিয়ান জান্নাতকে জড়িয়ে ধরে বলল, তাহলে তো আমাকে অনেক মেহনত করতে হবে দেখছি। জান্নাত আরিয়ানের পেটে গুঁতো দিয়েই বলল, যা দুষ্টু। আচ্ছা জানো, এখন আমাকে যেতে দাও, রনি ওয়েট করছে হয়তো। কথা দিচ্ছি আজ তাড়াতাড়ি চলে আসবো। সত্যি তো, নাকি আজও লেট করে আসবা? না জানো, সত্যি বলছি, রাত 8টার আগেই চলে আসবো। মনে থাকে জানো, না হলে বুঝবে আজ এই জান্নাত কি করে তোমার হাল। তাহলে এখন ছাড়ো, আমি চাই। শোনো না। বলো। আমার না একটা পাপ্পি খেতে ইচ্ছে করছে। ওলে বাবালে, তাই জন্য বলছি আমার যেন আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছে। বলতে দেরি আরিয়ান জান্নাতের ঠোঁট নিজের দখলে করতে দেরি করলো না। দুজনে সমান তালে তাল মিলিয়ে চলছিল কিছুক্ষণ। আরিয়ান কিছু সময় পর জান্নাতকে ছেড়ে দিল। এরপর কপালে একটা চুমু দিয়ে বলল, তাহলে আমি এখন যাই জানো? যাও, তবে যাওয়ার আগে আয়নায় নিজের মুখটা অবশ্যই দেখে যাবা। এই বলেই জান্নাত রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান প্রথমে কিছু বুঝতেই পারেনি জান্নাত তাকে কেন আয়না দেখতে বলছে। পরে যখন সে আয়নার সামনে এসে দাঁড়ালো তখন সে নিজেকে নিজেই দেখে হেসে উঠল। অতঃপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো আরিয়ান। সোজা সেই আগের দিনে জায়গায় চলে গেল সে। গিয়ে দেখলো রনি বসে বসে সিগারেট খাচ্ছে। কিরে শালা, এখন আসার টাইম হলো? বাবি ছাড়তে চাচ্ছিল না তাই না? আরে তুই তো জানিস। তোর শালা বউ পাগল, আর কথা বাড়াস না, এখন বাকি স্টোরিটা শুরু কর। আজ তোকে পুরোটা শোনাতেই হবে। ওকে বাবা, আজ পুরোটাই শুনিয়ে যাব। তাহলে শুরু কর। কোথায় যেন শেষ করে রেখে গিয়েছিলাম? ও হ্যাঁ, মনে পড়ছে। সুমি নীলার কাছে গিয়ে নিদ্রের কথা বললো। নিদ্র বাড়িতে এসে পড়েছে। ব্যাস মনে পড়ছে, আর বলতে হবে না। তাহলে বল। ওকে, বাট কালকের মতো যদি গল্পের মাঝখানে কথা বলিস তাহলে তোকে পেটামো আজ। ঠিক আছে ভাই, তুই বল, আমি কিছু কমো না। সুমি নীলাকে ওইসব বলার পর থেকে
নীলার মন আনচান করছে নিদ্রর সাথে দেখা করার জন্য। ছাদের দরজার কাছে এ পর্যন্ত 4-5 বার আপ ডাউন করেছে সে। যতবার নীলা ছাদের দরজার কাছে গিয়েছে ততবার দরজা বন্ধ পেয়েছে। রাগে পুরো গা চলছে তার। দরজা বন্ধ থাকার কারণ নীলা আর তৃপ্তি ছাদে বসে আছে দোলনার ওপর, আর নিদ্র তো ছাদে যাওয়া মাত্রই দরজা লাগিয়ে দিয়েছিল। এবার ছাদের দরজার কাছে গিয়ে পুরো মাথা গরম হয়ে গেল নীলার, কারণ ছাদের দরজা তালা মারা। নিদ্র আর তৃপ্তি কোন সময় ছাদ থেকে নেমে গেছে সেটা নীলা টেরি পায়নি। শেষে রাগে দুঃখে নিজের রুমে গিয়ে টেরিটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল নীলা আর বলল, আজ দেখতে পাইনি তো কি হয়েছে, কাল তো দেখতে পাবো তোমায়। আমি চাইলে এখন নিচে গিয়ে তোমায় দেখতে পারি, কিন্তু দেখবো না। শুনেছি অপেক্ষার জিনিস খুব মিষ্টিও ভালো হয়। দেখি আমার কপালে কি আছে, আর এটাও দেখবো মেয়েটা তোমার কে হয়, তোমার সাথে তার কিসের সম্পর্ক। আন্টিকে বারবার বলছি তুমি বাসায় এলেই যেন আমাকে জানায়, কিন্তু ওই ডাইনিটা আমাকে কিচ্ছু জানায়নি। ওকে তো আমি পরে দেখে নেব, আগে তোমার সাথে আমার রিলেশন হোক তারপর। এইরকম আরও অনেক কথা বলতে লাগলো নীলা। নিদ্র আর তৃপ্তি ছাদ থেকে নেমে নিজেদের রুমে চলে গেল। লিফটের মধ্যে ঠিক আগের মতো জড়িয়ে ধরেছিল তৃপ্তি নিদ্রকে। সন্ধ্যা নেমেছে, আজানও দিয়েছে, তাই তৃপ্তি উঁচু করে নামাজে বসে পড়ল। নিদ্র নিজ রুমে এসে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বন্ধুদের কাছে। তৃপ্তি নামাজ শেষ করে নিচে চলে গেল আমিনার কাছে। এরপর আমিনার সাথে গল্প জুড়ে দিল তৃপ্তি। রাত 11টায় খাবার টেবিলে বসে আছে নিদ্র, তৃপ্তি, ফরহাদ আর আমিনা। সবাই খাবার খাচ্ছে। ফরহাদ নিদ্রকে উদ্দেশ্য করে বলল, আর কত এভাবে টোটো করে ঘুরে বেড়াবি? এবার তো অফিসে জয়েন কর। বাবা, আমি তোমাকে আগেই বলেছি, এখন আবারও বলছি, আমার সময় হলে আমি অফিসে জয়েন করব। আমাকে প্লিজ এখন আমার মতো থাকতে দাও। তা তোর সময় কবে হবে শুনি? মম, আমেনা, তুমি কিছু বলো না এখন। আমি তো এখনো আছি অফিস চালানোর জন্য। ওর সময় হোক, তারপরও দেখবে না হয়। আমি তো শুধু ওকে এটা বলতে চেয়েছি যে ও তো ঘুরে বেড়াচ্ছে, অফিসে গেলে একটু ভালো হতো, এই আর কি। আমিনা চোখ লাল করে ফরহাদের দিকে তাকিয়ে বলল, তোমরা বাপ ছেলে যা ইচ্ছা করো, তবে আমার কোম্পানির কিছু হলে আমি কাউকে ছাড় দেব না। আমেনা, এখন খাবার খাও, কথা কম বলো। ফরহাদ আর কিছুই বলল না। তৃপ্তি তাদের তিনজনের দিকে একবার তাকিয়ে আবারও নিজের খাওয়ায় মন দিল। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। তবে আমিনা আজও তৃপ্তির সাথে ঘুমিয়েছেন। তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমিনা, আর তৃপ্তি আমিনাকে জড়িয়ে ধরেই শুয়ে আছে। আচ্ছা বড় আম্মু, তোমাদের বাড়ির ওই রুমগুলো এত বড় কেন? বাড়ি বানানোর সময় রুমগুলো বড় করেই বানানো হয়েছে, যাতে পরে কোনো সমস্যা না হয়। আর রুম বড় থাকা ভালো, রুমের ভেতরে সব কিছু সুন্দরভাবে গোছগাছ করে রাখা যায়। ও, আর এই চুপ আর একটা কথাও না। এখন ঘুমো, রাত অনেক হয়েছে। যা বলার আছে কালকে বলবি। ঠিক আছে। এই বলেই তৃপ্তি আমিনাকে জড়িয়ে ধরে চুপচাপ ঘুমিয়ে পড়ল। আমিনা তৃপ্তির কপালে একটা চুমু দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে নিজেও ঘুমিয়ে পড়লেন। প্রতিদিনের মতো আজও ভোরে ঘুম থেকে উঠে পড়েন আমিনা। তৃপ্তিকে ডেকে ওয়াশরুমে দিয়ে তিনি নিজের রুমে চলে যান। এরপর অজু করে নামাজ পড়ে নিজের কাজে লেগে পড়েন। তৃপ্তি নামাজ পড়ে আবারও ঘুম দিল। রীতিমতো 8টায় ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে নিদ্র রুমে চলে গেল তৃপ্তি। ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? কিন্তু নিদ্রর কোনো হেলদোল নেই, একেবারে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। তৃপ্তি এভাবে আরও কয়েকবার ডাক দিল, কিন্তু তাও কোনো হেলদোল নেই। এবার তৃপ্তির রাগ উঠে গেল। নিদ্রর এক হাত ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, ওঠ শয়তান, আর কত ঘুমাবি? 8টার বেশি বাজে, আমি কলেজে যাব ভর্তি হতে, ওঠ। এভাবে টানাটানি আর চিৎকার চেঁচামেচির কারণে নিদ্রর ঘুম ভেঙে যায়। চোখ খুলে তৃপ্তিকে দেখল সে। তৃপ্তিকে দেখে একটানে তৃপ্তিকে বিছানায় ফেলে দিল নিদ্র। এরপর তৃপ্তিকে জড়িয়ে ধরল। আহ ভাইয়া, কি করছো? ছাড়ো, বড় আম্মু ডাকছে, নিচে যেতে হবে। আমি আরেকটু ঘুমাবো। না ভাইয়া, প্লিজ উঠে পড়ো আমার সোনা ভাইয়া, আজ না কলেজে ভর্তি হতে যাব। নিদ্র তৃপ্তির গলায় মুখ গুজে দিয়ে বলল, আমি এখন আরেকটু ঘুমাবো, আর তুই এখন এখানে চুপ করে শুয়ে থাকবে। না ভাইয়া প্লিজ, আজ না কাল, কাল তুমি যতক্ষণ বলবে ততক্ষণ তোমার পাশে শুয়ে থাকবো, কিন্তু এখন উঠে পড়ো প্লিজ। না, আজই শুয়ে থাকবে। দূর।
এই বলে তৃপ্তি নিদ্রকে জোরে একটা ধাক্কা দিয়ে বেড থেকে নেমে সোজা নিচে চলে আসলো। ধাক্কা খেয়ে নিদ্রর হুঁশ ফিরল। শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। অতঃপর সকালের নাস্তা শেষ করলো। সকালের নাস্তা শেষ করে ফরহাদ চলে যান অফিসে, আর আমিনা কিচেনে রান্না করার জন্য চলে যান। তৃপ্তি বোরকা হিজাব নিকাব পরে তৈরি হয়ে নিচ্ছে কলেজে যাওয়ার জন্য। সকাল 10টা। নিদ্র রেডি হয়ে নিচে বসে আছে। তৃপ্তিকে নিয়ে কলেজে যাবে বলল। তৃপ্তি রেডি হয়ে নিচে এসে দাঁড়ালো নিদ্রর সামনে। এখানে বোরকা পরে যাবে? কেন? আচ্ছা, আমাকে একটা কথা বল, তুই কি বাড়িতে যখন স্কুলে যেতে তখনই কি বোরকা পরে যেতে? বোরকা পরেই যেতাম। ও আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমাকে কি বোরকা পরলে খারাপ দেখায়? নিদ্র তৃপ্তির পা থেকে মাথা পর্যন্ত দেখলো। তৃপ্তি নীল কালারের বোরখা, বাদামি কালারের হিজাব আর কালো নিকাব পরেছে। হিজাব আর নিকাবের মাঝখান দিয়ে চোখ দুটো যেন হনিরের মতো দেখাচ্ছে, যে কাউকে ঘায়েল করা যাবে এই চোখ দিয়ে। নিদ্র তৃপ্তির থেকে চোখ নামিয়ে বলল, একটা চশমা আর হাতে মোজা পরে নিলে ভালো হতো। কেন? নিদ্র বিড়বিড় করে বলল, তাহলে এই রূপে কেউ ঘায়ল হতো না। চোখ দুটো তো একেবারে হরিণের মতো করে রেখেছিস, আর হাত দুটো তো, হে আল্লাহ, আমি আবার নামাজ পড়া শুরু করব। তুমি প্লিজ আমার কিউটিকে আমার করে রেখো। এই, তুমি কি বিড়বিড় করছো? না, কিছু না, চল যাই। চলো। সার্টিফিকেট আর বাকি কাগজগুলো নিয়েছিস তো? নিয়েছি। এরপর নিদ্র আর তৃপ্তি বাড়ি থেকে বেরিয়ে আসলো। নিদ্র বাইকে উঠে বসলো। পেছনে উঠে বস। না বাবা, আমি পারবো না, আমার ভয় করছে। আমি কখনো বাইকে উঠিনি। পেছনে উঠে বস, আমি আছি, কোনো প্রবলেম হবে না। না, আমার ভয় করছে। গাড়ি কোথায়? গাড়ি নিয়ে চলো। গাড়ি পাপা নিয়ে গেছে, তুই পেছনে উঠে বস, কোনো সমস্যা হবে না। না, আমি বাইকে উঠবো না। দূর উঠতো, লেট হচ্ছে। একটু ধমকের সুরে বলল নিদ্র। ধমক খেয়ে বাইকের পেছনে উঠে বসলো তৃপ্তি। নিদ্র বাইক স্টার্ট দিতেই তৃপ্তির চোখ মুখ বুঝে নিদ্রকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। কুত্তা, আজ বাসায় আগে আসি, তারপর দেখাবো মজা। মনে মনে বলল তৃপ্তি। নিদ্র কিছু একটা ভেবে ঘাড় কাত করে পেছনে একবার তাকালো। এরপর বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলো। মাত্র 3 মিনিট সময় লাগলো তাদের কলেজে আসতে। কলেজের মাঠের এক কোণায় বাইক পার্ক করলো নিদ্র। তৃপ্তি এখনও চুপচাপ শক্ত করে জড়িয়ে আছে নিদ্রকে। নিদ্র একটু হেসে শান্ত কণ্ঠে তৃপ্তিকে ডাক দিল। তৃপ্তি, ছাড় আমায়, দেখ কলেজে চলে এসছে। তৃপ্তি চট করে চোখ খুলল। সে চোখ খুলে চারপাশে তাকিয়ে দেখলো কলেজের প্রায় সব ছেলেমেয়েরা তাদের দিকে তাকিয়ে আছে। ছাড় আমায়, বাইক থেকে নাম। এত তাড়াতাড়ি চলে এলাম আমরা? এখন বাইক থেকে নাম। তৃপ্তি আর কোনো কথা না বলে নিদ্রকে ছেড়ে দিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। নিদ্র বাইকের চাবি হাতে নিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। নিদ্র বাইক থেকে নামতেই তৃপ্তি নিদ্রর ডান হাত তার 2 হাত দিয়ে জড়িয়ে নিল। তখন আদি আসলো তাদের কাছে। কিরে, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছিস? ভাই, কথা বলে রেখেছি। আপনি শুধু এখন যাবেন আর ভর্তি ফর্ম পূরণ করবেন, বাস এতটুকুই। ভাইয়া, ওই ছেলেটাকে? আরে ওই ছেলেটা, সেই ছেলেটা না যে তোমার পা ধরেছিল? নিদ্রকে উদ্দেশ্য করে বলল তৃপ্তি। তৃপ্তি, এসব বলতে নেই। আদি ওর ভুল বুঝতে পেরেছে, আর আদি তোর বড়। আজ থেকে আদিকে ভাই বড় ডাকবি। কিন্তু কোনো কিন্তু না। ঠিক আছে। সরি আপনি, আমরা বুঝতে পারিনি। ইটস ওকে ভাইয়া। আচ্ছা আদি, চল তোদের প্রিন্সিপাল স্যারের কাছে যাই। ভাই চলেন। এরপর নিদ্র, তৃপ্তি আর আদি প্রিন্সিপাল রুমের দিকে হাঁটা ধরলো। কিন্তু এতক্ষণ পর্যন্ত একচোরা চোখ তাদের দিকে খুব মনোযোগ দিয়েই তাকিয়েছিল। দেখলি বৃষ্টি, আমার আগেই সন্দেহ হয়েছিল নিদ্র ভাইয়ার উপর। নিদ্র ভাইয়ার কারো না কারোর সাথে রিলেশন আছেই, না হলে তোর মতো এত সুন্দর একটা মেয়েকে কেউ রিজেক্ট করে? আর দেখ কেমন খ্যাত মেয়ের সাথে রিলেশন করছে। বোরখা, হিজাব, নিকাব, এসব কি ভাই? এইসব পরে কেউ কলেজে আসে? আর দেখ কেমন বুড়ি বুড়ি দেখাচ্ছে মেয়েটাকে। রুমি, তুই চুপ করবি? চুপ করে থাকি কি করে বল? আমাদের এত সুন্দর বান্ধবীকে রিজেক্ট করে শেষে কিনা একটা খ্যাত মেয়ের সাথে রিলেশন করলো। আমি তো দেখে নেব ওই মেয়েকে। চোখ মুখ লাল করে বান্ধবী রুমের পাশ থেকে উঠে চলে গেল বৃষ্টি। নিদ্র, তৃপ্তি আর আদি এসে পৌঁছালো প্রিন্সিপাল রুমের সামনে। আসতে পারি স্যার? আরে নিদ্র, আসো আসো।
তারা তিনজনেই প্রিন্সিপাল রুমের ভেতরে প্রবেশ করলো। প্রিন্সিপাল স্যার নিদ্রকে উদ্দেশ্য করে বললেন, বসো। প্রিন্সিপাল টেবিলের সামনে দুটো চেয়ার রাখা, একটাতে নিদ্র বসলো আর আরেকটাতে তৃপ্তি বসলো। আদি দাঁড়িয়ে রইল। তা হঠাৎ কি মনে করে এই কলেজে? হঠাৎ কোথায় স্যার, প্রায় প্রতিদিনই তো আসে। আর রাদি আপনাকে কিছু বলেনি আমি কি কারণে আসবো? ও হ্যাঁ হ্যাঁ বলেছে। তা কে ভর্তি হবে? এই মেয়েটা? তৃপ্তিকে দেখিয়ে বলল প্রিন্সিপাল স্যার। নিদ্র বলল, হ্যাঁ স্যার। এ তোমার কে হয়? আমার চাচাতো বোন, গ্রাম থেকে এসছে। না মানে গত 2 দিন আগে আমি ওকে গ্রাম থেকে নিয়ে আসছি। ও তা পড়াশোনায় কেমন ও? ভালো স্যার। আচ্ছা স্যার, কাজের কথা আসে, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। ও হ্যাঁ, এই নাও ফর্ম, এটা পূরণ করে দাও। নিদ্র প্রিন্সিপাল স্যারের হাত থেকে ফর্ম নিয়ে তা পূরণ করা শুরু করলো। প্রিন্সিপাল স্যার তৃপ্তিকে উদ্দেশ্য করে বললেন, নাম কি তোমার মা? জি স্যার, তৃপ্তি। পুরো নাম বলো। তৃপ্তির ইসলাম তৃপ্তি। বাহ, খুব সুন্দর নাম তো। তা কে রেখেছে তোমার এই নাম? আমার আব্বু। পরীক্ষায় কত মার্কস পেয়েছো? জি A+। তাই নাকি? দেখি তো তোমার মার্কশিটটা। মে আই কামিং স্যার? হঠাৎ দরজায় কারো গলার আওয়াজ শুনে সেদিকে তাকালো সবাই। প্রিন্সিপাল স্যার মেয়েটির উদ্দেশ্যে বলল, কানের নিচে দিব দুটো, আবার স্যার বললে। বাসায়ও তোর ঝালায় শান্তি নেই, এখানেও কি শান্তি পাবো না নাকি? মেয়েটি রুমের ভিতর প্রবেশ করতে করতে বলল, ওহ বাবা, এটা কলেজ, এখানে আমি তোমার নাম ফুলিয়ে চলতে পারবো না, এখানে আমি আমার মনের মতো চলবো। এই বলে প্রিন্সিপালের পাশে গিয়ে দাঁড়ালো মেয়েটি। এখানে কি জন্য এসেছিস এখন? এমনি আসলাম, বাসায় ভালো লাগছিল না তাই। হারি নিদ্র ভাই আছে, অনেকদিন পর দেখা। তা কেমন আছো? এই তো চলছে দিনকাল। তুমি কেমন আছো জয়ী? এই তো ভালো। তোমার পাশে এই মেয়েটাকে তোমার গার্লফ্রেন্ড নাকি? জুই, এসব কি কথাবার্তা? ওহ বাবা, তুমি চুপ থাকো তো। তোমার প্রিন্সেসের কথাবার্তা তুমি পরে বলো, এখন আমাকে কথা বলতে দাও। বলো ভাইয়া, এটা তোমার গার্লফ্রেন্ড? আরে না, ও আমার চাচাতো বোন। ও আচ্ছা, তাহলে এখনও তুমি সিঙ্গেল আছো? আমি তো ভেবে নিয়েছি তুমি গার্লফ্রেন্ড জোগাড় করে নিয়েছো। ওই সময় আমি ছোট ছিলাম বলে বলেছিলে আমার সাথে প্রেম করবে না। এখন বড় হয়ে গেছি, এবার আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এসএসসি পরীক্ষায় A+ পেয়েছি, বুঝেছো? আর এই কলেজেই ভর্তি হয়েছে। এবার তোমাকে আমার সাথে প্রেম করতে হবে। প্রিন্সিপাল জুইয়ের দিকে চোখ বড় বড় করে তাকালো। বাকিদেরও একই অবস্থা। জুই গলা দেখিয়ে মুখে হাসি দিয়ে বলল, আরে বাবা, আমি জাস্ট ফান করলাম। নিদ্র ভাইয়াদের সাথে আমাদের যায় নাকি? ওনারা মুসলিম আর আমরা হিন্দু, আমি জাস্ট ফান করলাম। এই বলে হাসতে লাগলো জুই। আর প্রিন্সিপাল জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন, সাথে নিদ্র প্রিন্সিপালকে বলল, আচ্ছা স্যার, এন ফর্ম, আর এগুলো সব কাগজপত্র। এখানের ভর্তি সব কিছু আছে। প্রিন্সিপাল নিদ্রর হাত থেকে সব কাগজপত্র নিয়ে নিল। আচ্ছা স্যার, তাহলে এখন আমরা উঠি। আরে এক কাপ চা তো খেয়ে যা। না স্যার, আরেকদিন খাবো, আচ্ছা সময় নেই। এই বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নিদ্রর সাথে তৃপ্তিও। আচ্ছা স্যার, ওদের ক্লাস শুরু হবে কবে থেকে? এই তো সামনের মাসের 1 তারিখ থেকে। ও, তাহলে তো এখনো অনেক দেরি আছে। এই মাসের মাত্র আজ 15 তারিখ। নিদ্র বাহিরের দিকে পা বাড়িয়ে আবারও কি যেন ভেবে দাঁড়িয়ে প্রিন্সিপালকে বলল, স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট বলো? তেমন কিছু না, তৃপ্তি বোরখা হিসাব নেকাব এসব হাবিজাবি পড়েই কলেজে আসবে। আপনি প্লিজ এই জিনিসটা দেখুন। দেখি আমি রাখতে পারি কিনা, কিন্তু এটা তো রুলসের বাহিরে। এখানে একটা নির্দিষ্ট রুলস আছে, সব ছাত্রছাত্রী নির্দিষ্ট এক ড্রেস পরে কলেজে আসবে। প্লিজ স্যার, শুধু একমাত্র ওর জন্য প্লিজ। কিন্তু নিদ্র কিছু না বলে পকেট থেকে ফোন বের করে একটা মেসেজ লিখে প্রিন্সিপাল স্যারের নাম্বারে সেন্ড করে দিল। মোবাইলের টুং শব্দ হতে ফোন হাতে নিলেন প্রিন্সিপাল স্যার। তিনি দেখলেন মেসেজে লেখা, মেসেজ, স্যার প্লিজ রাজি হয়ে যান, আমার ভবিষ্যৎ বউ হবে। আমি চাই না ওর উপর কারো চোখ পড়ুক, কেউ আক্রোশ হোক ওর উপর, এটা আমি চাই না। আর এসব কথা যেন কেউ না জানে। স্যার রাজি হয়ে যান, এটা আপনারই ভালো। মেসেজটা পড়ে প্রিন্সিপাল জোরপূর্বক একটা হাসি দিলেন। তিনি জানেন এখন নিদ্রর কথা না শুনলে তার কপালে দুঃখ আছে। প্রিন্সিপাল মুখে হাসি রেখে নিদ্রকে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। থ্যাঙ্কস স্যার,
আর সব স্যার এবং ম্যাডামদেরও বলে দিবেন যাতে ওকে কেউ কিছু না বলে। ঠিক আছে, ঠিক আছে, বলে দেব। আচ্ছা স্যার, আসি তাহলে, ভালো থাকবেন। পাপা, তাহলে আমিও এখন যাই। এই বলেই প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে আসলো নিদ্র, তৃপ্তি, আদি আর সাথে জুই। আদি, তাহলে তুই এখন চলে যা, তো ক্লাস শুরু হবে হয়তো। ঠিক আছে ভাই, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই বলে আদি চলে গেল। ক্যাম্পাসের মাঝখান দিয়ে নিদ্রর ডান হাত নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটছে তৃপ্তি। জুই তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোমার নাম কি? তৃপ্তি। বাহ, খুব সুন্দর নাম তো। আমার নাম জুই। তোমার নামটাও খুব সুন্দর। ও তাই নাকি? কিন্তু আমার এই নামটা মোটেও পছন্দ না। যাই হোক, তুমি নিদ্র ভাইয়ার হাত এভাবে জড়িয়ে আছো কেন? লাভ টাভ করো নাকি? এই ল্যাপটপ আবার কি? জুই, ওকে তুমি এসব কিছু বলো না। কেন? আর এও কি লাভ? ও লাভ স্টপের ব্যাপারে কোনো কিছু জানে না, আর ও আমার হাত ধরে আছে, এটার কারণ ও এখন ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে মানে? আমরা এতগুলো মানুষ এখানে, তাও ভয় পাচ্ছে? কিসের ভয় এখানে? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা জুই, তোমাকে এই ব্যাপারে পরে বলবো, এখন এসব ব্যাপারে কথা না বলাই ভালো। বাই দ্য ওয়ে, তুমি বলেছিলে তুমি এবার এসএসসি দিয়েছ, তাহলে কি তুমি এবার ইন্টারে ভর্তি হয়েছ? হ্যাঁ, ডিপার্টমেন্টে। আরে ওই সময় বললাম না, এই কলেজে ভর্তি হয়েছি। তাহলে তো ভালোই হলো, তৃপ্তি আর তুমি ফ্রেন্ড হতে পারো। তৃপ্তিও এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, একটা ফ্রেন্ড পেয়ে গেলাম আজ। তৃপ্তি, হাত মেরাও, আজ থেকে আমরা ফ্রেন্ড। তৃপ্তির দিকে হাত বাড়িয়ে বলল জুই। তৃপ্তি নিদ্রর মুখের দিকে তাকালো। নিদ্র চোখের ইশারায় হাত মেলাতে বলল। তৃপ্তি কিছুটা সংকোচ বোধ করতে করতে হাত মেলালো। ঠিক আছে, ফ্রেন্ড। হঠাৎ কোথা থেকে বৃষ্টি এসে দাঁড়ালো তাদের মাঝে। চোখ মুখ লাল হয়ে আছে বৃষ্টির। বাহ মিস্টার নিদ্র, বাহ! আমি প্রপোজ করেছিলাম বলে আমাকে কত জ্ঞান দিলেন, আর এখন নিজেই একটা খ্যাতমার্কা মেয়ের সাথে রিলেশন করলেন। মাইন্ড টু ল্যাঙ্গুয়েজ, তুমি কাকে খ্যাত বলছো? কাকে আবার? এই যে আপনার হাত ধরে আছে এই মেয়েটাকে বলছি। কেন, গায়ে লাগছে বুঝি? বৃষ্টি, মুখের ভাষা ঠিক করো। ঠিক করব না? কি করবেন আপনি? আপনাদের মতো ছেলেদের চেনা আছে আমার। এইসব মেয়েদের সরলতার সুযোগ নিয়ে নোংরামি করে বেড়ান আপনারা। আমাদের থেকে তো এটা এত সহজে পাবেন না, তাই এমন খ্যাতমার্কা মেয়েদের বেছে নেন আপনারা। আর এই মেয়েগুলো একই রকম, বড়লোক ছেলে দেখলেই তার পিছনে লেগে পড়ে। বোরকা হিজাব পরে উপরে ধর্মের নীতি দেখায় এরা, আর নিচে যত সব নোংরামি কাজ করে বেড়ায়। কথাগুলো শুনেই নিদ্র মাথা গরম হয়ে গেল। তৃপ্তির হাত নিজের হাত থেকে ছাড়িয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল বৃষ্টির বাম গালে। বৃষ্টি নিজের বাম গালে তার বাম হাত রেখে নিদ্রর উদ্দেশ্যে বলল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোকে তো এটার জন্য শাস্তি পেতেই হবে, দেখে নিস। এই মেয়েকে আমি কি করব তুই নিজেও ভেবে পাবি না। কলেজে প্রায় অনেক ছাত্রছাত্রী তাকিয়ে আছে তাদের দিকে। নিদ্র শর্টের হাতা ভাঁজ করতে করতে বলল, তোর অনেক কিছু এ পর্যন্ত সহ্য করে আসছি আমি, কিন্তু আর না। যা তুই যদি কিছু করতে পারিস তো করে দেখাস। বৃষ্টি আপু, তুমি এসব কি বলছো? তৃপ্তি নিদ্র ভাইয়ার চাচা তো বোন হয়। কিন্তু বৃষ্টির জুইয়ের কথা কানে গেল না। সে রাগে ফুঁসতে ফুঁসতে নিদ্রর দিকে চোখ লাল করে একবার তাকিয়ে সেখান থেকে চলে গেল। এই কলেজের সব সুন্দরী মেয়ের মধ্যে বৃষ্টি হলো একজন। কলেজে প্রায় সব ছেলেরাই বৃষ্টির ওপর ফিদা, কিন্তু বৃষ্টি ফিদা নিদ্রর ওপর। বৃষ্টির রাগ, জেদ, অহংকার বেশি, তাই কোনো ছেলে সাহস করে তাকে প্রপোজ করতে আসে না। বড়লোক বাপের মেয়ে বলে কথা। তার গায়ের পোশাকের কথা তো বলার বাহিরে। কী সব পোশাক যে পরে সে! এইসব পোশাক পরে ছেলেদেরকে নিজের প্রতি আরও আকর্ষণ করে তোলে সে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত তৃপ্তি নিদ্রর পেছনের শার্ট খামচি মেরে ধরেছিল। বৃষ্টি চলে যেতেই তৃপ্তি নিজের ডান হাত নিজের 2 হাত দিয়ে আবারও জড়িয়ে ধরে বলল, এই আপুটা কে ভাইয়া? এমন রেগে আছে কেন? তুমি আপুটাকে মারলে কেন? আর এসব কি আবল তাবল কথা বললো উনি? তৃপ্তির কথা শুনে তৃপ্তির দিকে চোখ বড় বড় করে তাকালো জুই। তুমি কিছু বুঝতে পারোনি বৃষ্টি আপু কেন রেগে আছে? না। আরে বৃষ্টি আপু। জুইকে আর কিছু বলতে না দিয়ে নিদ্র জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, জুই, আমরা এখন বাসায় যাব, তোর সাথে পরে কথা হবে, বাই। কিন্তু আচ্ছা ঠিক আছে, তৃপ্তি কলেজে শুরু হলে দেখা হবে তাহলে। ঠিক আছে, বাই, ভালো থেকো। তুমিও। চল।
এই বলে নিত্র তৃপ্তির হাত ধরে বাইকের কাছে নিয়ে আসলো। সেম আগের মতোই হলো। কলেজে আসার সময় যেমন তৃপ্তি চোখ মুখ বুঝে নিত্রকে জড়িয়ে ধরেছিল, ঠিক তেমনভাবেই যাওয়ার সময় জড়িয়ে ধরে আছে। বাসার সামনে এসে বাইক পার্ক করলো নিত্র। তৃপ্তি চোখ মুখ বুঝে এখনও নিত্রকে জড়িয়ে ধরে আছে। বাসায় চলে এসছি, এবার আমাকে ছেড়ে নাম বাইক থেকে। নিদ্রর কথা শুনে চোখ খুলে তাকালো তৃপ্তি। একবার চারপাশ তাকিয়ে বাইক থেকে নামলো সে। এরপর সোজা বাড়ির ভেতরে চলে গেল। নিদ্র বাইক থেকে নেমে তৃপ্তির পিছু পিছু বাড়ির ভেতর প্রবেশ করলো। আমিনা সোফার উপর বসে একটু জিরোচ্ছেন। তার সবে মাত্র রান্নার কাজ শেষ হয়েছে। তৃপ্তি বাড়ির ভেতরে এসে দেখলো আমিনা বসে আছে। এটা দেখে তৃপ্তি পা চালিয়ে আমিনার পাশে গিয়ে বসে পড়ল। নিদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে দোতলার সিঁড়ির দিকে চলে গেল। সিঁড়ির কাছে গিয়ে থমকে দাঁড়ালো নিদ্র, কারণ সে শুনতে পেল তৃপ্তি আমিনাকে বলছে, জানো বড় আম্মু, আজ একটা মেয়েকে ভাইয়া ঠাস করে চর বসিয়ে দিয়েছে। আমিনা অবাক হয়ে তৃপ্তির দিকে তাকিয়ে বললেন, কেন? আমি কিছু বুঝতে পারিনি তারা কি নিয়ে কথা বলছিল, তবে ভাইয়া যে মেয়েটাকে চর মেরেছে সেই মেয়েটা দেখলাম খুব রেগেছিল। নিদ্র সেখানে আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি আমিনা তৃপ্তির সামনে এসে দাঁড়ালো। তৃপ্তি, এসব কি? নিদ্রকে থামিয়ে আমিনা বলল, মেয়েটাকে চর মেরেছিস কেন? আর তোদের মাঝে এমন কি কথা হলো যে তুই মেয়েটাকে চর মারলি? নিদ্র তৃপ্তির দিকে একবার চোখ পাকিয়ে আবারও আমিনার উদ্দেশ্যে বলল, না মম, তেমন কিছু না। মেয়েটা একটা বাজে কথা বলছিল, তা চর মেরেছে। কি এমন বাজে কথা বললো যে তুই ওকে চর না মেরে থাকতে পারলি না? আর এসব ঠুঙ্কা কথা না, আমাকে প্রথম থেকে সব বল। মম, আমি সব বলছি। ভাইয়া তুমি কথা বলতে থুকাচ্ছ কেন? বড় আম্মুকে সব বলো, আম্মুকে সব বলতে হয়, এটা তুমি জানো না? তৃপ্তির কথা শুনে তৃপ্তির দিকে চোখ বড় বড় করে তাকালো নিদ্র। এরপর বিড়বিড় করে বলে উঠল, হায় রে আমার জ্ঞানদাতা, তোর এই জ্ঞানের জন্য তোকে পরে দেখছে। আমিনা তৃপ্তিকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, দেখলি, আমার এইটুকু মেয়েটা জানে যে আম্মুর কাছে কোনো কথা লুকাতে নেই, আর তুই এত বড় একটা হাদারাম হয়েছিস যে আমার কাছে কথা লুকানোর চেষ্টা করছিস। ভালো আছে, তাড়াতাড়ি সব বল। বিয়ে মানে মম, বৃষ্টি মেয়েটা আছে না? কোন বৃষ্টি? ও মনে পড়েছে, একদিন তোর সাথে মার্কেটে গিয়েছিলাম, তখন একটা মেয়ে তোকে কি সব কথা বললো? ওই মেয়েটা? হ্যাঁ, ওই মেয়েটা। তো কি হয়েছে? অতঃপর নিদ্র আমিনাকে সব খুলে বলল। সব শুনে আমিনা বলল, তুই ওকে একটা চর মেরেছিস কেন? আরো দুটো চর মারতে পারলি না? আমার ফুলের মতো মেয়েটাকে বাজে কথা বললো আর তুই শুধু একটা চর মারলি? নিদ্র মুখ ভেঙচি কেটে বলে উঠল, তোমার ফুলের মতো মেয়েকে বাজে কথা বলেছে, আর আমাকে যে বাজে কথা বলছে সেটা? তোকে বাজে কথা বলছে? আচ্ছা, আমি কিছু বুঝতে পারছি না, তোর পিছনে এত মেয়ে কেন লেগেছে? একটু আগেও আমাদের বাড়ির 5 তলার ভাড়াটিয়ার মেয়ে নীলা এসে তোকে খুঁজে গেল। কি বললে মম? কে আমাকে খুঁজছে? ওই 5 তলার ভাড়াটিয়ার মেয়ে নীলা। এতে ফ্ল্যাট ভাড়া দেওয়া ভুল হয়েছে, তুমি ওনাদের বলে দিও ওই মেয়েকে যেন সামলায়, নাহলে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমাকে খুব ডিস্টার্ব করতেছে এই মেয়ে। আচ্ছা, আমি বলবো, এখন যা এখান থেকে, 12টা বেজে গেছে, গোসল করে নে যা। নিদ্র আর কথা না বাড়িয়ে সেখান থেকে সিঁড়ি পেয়ে নিজের রুমে চলে আসলো। তৃপ্তি আমিনাকে বলল, বড় আম্মু, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তোমরা কি বলছো এসব? তোর বুঝতে হবে না, এখন যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে বা গোসল করে নে। কিন্তু কথা কম, আমি যেটা বলছি সেটা কর, যা। ঠিক আছে। এই বলে তৃপ্তি বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। আর আমিনা সোফার উপরে বসে রইলেন। নিদ্র নিজের রুমে এসে শাওয়ার নিয়ে নিল। তৃপ্তিও রুমে এসে বোরখা, হিজাব, নিকাব এসব হাবিজাবি খুলে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। দুপুর 2টা বাজে। নিদ্র খাবার খেয়ে সবে মাত্র রুমে এসে বেডের ওপর বসলো। আর তৃপ্তি আমিনার সাথে নিচতলায় বসে গল্প করছে। নিদ্রর বসে থাকতে ভালো লাগছিল না, তাই সে শুয়ে পড়ল। কিছু সময় পর নিদ্রর রুমের দরজা ফাঁক করে কেউ একজন রুমের ভেতরে প্রবেশ করলো। কারো উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকালো নিদ্র। আগন্তুক ব্যক্তিকে দেখে নিদ্রর মাথা গরম হয়ে গেল। নিদ্র শোয়া থেকে উঠতে যাবে, তার আগে সেই ব্যক্তি নিদ্রর ওপর উঠে বসে তাকে বেডের সাথে চেপে ধরল। এত তাড়া কিসে মাই সুইট সুপার হিরো? কবে আসলেন আপনি গ্রামের বাড়ি থেকে? একবারও তো আমার সাথে দেখা করলেন না। আগন্তুক ব্যক্তি আর কেউ নয়, সে হলো নীলা। নীলা হাইটে প্রায় 5 ফুট 2 ইঞ্চি হবে। নিদ্রর থেকে 3 বছরের ছোট নীলা। যাই হোক, গল্পে ফিরি।
তোর মতো বেয়াদব মেয়ের সাথে কি দেখা করবে? আমি তোকে বারবার বলছি আমার সামনে আসবি না, কিন্তু তুই তাও আসছিস। এটার তো একটা ব্যবস্থা করতে হবে এবার। এখন তুই আমার গায়ের উপর থেকে নাম, আমাকে ছাড়। না, ছাড়বো না। আচ্ছা, আপনার কোনো কিছু ফিল হচ্ছে না আমার উপর? গত 1 মাস ধরে আমি আপনার পেছনে ঘুরঘুর করছি। নিদ্র এক ঝটকায় নীলাকে নিচ থেকে ছাড়িয়ে নিল। নীলা ছিটকে বেডের একপাশে পড়ে গেল। নিদ্র শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়িয়ে বলতে লাগলো, তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমি তোকে এই কথা আগেই বলছি, তাও কেন আমার পেছনে পড়ে আছিস? দেশে কি ছেলের অভাব পড়ছে নাকি? নীলা নিজেকে সামলিয়ে বেডের ওপর ঠিক হয়ে বসে বলল, না, দেশি ছেলের অভাব পড়েনি, কিন্তু আপনার মতো যে কেউ নেই। দেখ, আমি তোকে আবারও সাবধান করছি, আমার পেছনে লেগে কোনো লাভ হবে না, কারণ আমি একজনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি। নিদ্রর কথা শুনে চমকে উঠল নীলা। আজ 1 মাস পর্যন্ত সে নিদ্রর পিছনে লেগে আছে, কিন্তু নিদ্র কখনো নীলাকে বলেনি যে সে অন্য কাউকে ভালোবাসে। নীলার পরিবার নিদ্রদের বাড়িতে 5 তলায় ভাড়া নিয়েছে। আজ 3 মাস হলো। নীলা কিছুটা তোতলাতে তোতলাতে বলল, আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস করা বা না করা এটা তোর একান্তই নিজের ব্যাপার, তবে শুনে রাখ, এটাই সত্যি। কিন্তু আপনি তো আমাকে এটা আগে বলেননি। আগে বলিনি কারণ সে আমার থেকে তখন দূরে ছিল, এখন সে আমার অনেক কাছে।